শেরশাহর ছেলে আদিল শাহ, সে হাতি করে যাচ্ছিল, বণিকের স্ত্রী স্নান করছিলেন, সে সেদিকে তাকিয়ে তার স্ত্রীকে একটু উকি ঝুঁকি মারে যে এটা তো আপনার রাজত্বে এরকম কেমন হচ্ছে। বলছে ঠিক আছে, এটা তো উচিত হয়নি আদিল শাহর একেবারেই, একটা কাজ করুন, আপনি হাতিতে উঠুন, আদিল শাহর স্ত্রী স্নান করবে, আপনি উকি ঝুঁকি মারুন। হুমায়ুন যখন তার আমিরদের বলেন যে বাংলার গভর্নর কি হবে বলো, তোমাদের মধ্যে কেউ রাজি হচ্ছে না। হুমায়ুনের বাংলা খুব পছন্দ হয়েছে, তার একটা মূল কারণ বাঙালি মেয়েদের ওনার খুব ভালো লাগতো। নিজে পোশাক পরতেন এক একদিন সেই গ্রহের হিসেব মতো, যেমন রোববারে যেহেতু সূর্যের, সেদিন তিনি হলুদ জামা কাপড় পরবেন, মঙ্গলবার তিনি গ্রিন সবুজ পরবেন। গান হচ্ছে, নাচ হচ্ছে, আর সৈন্যরাও সেসব করছে। সৈন্যরা করতে গিয়ে বলছে এখন এত সম্পত্তি আমাদের, এত আমরা এখন তো পার্সিয়ার মানে পারস্য টারস্য সব আমরা অধিকার করে ফেলবো। তার কেউ কেউ ঘোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। বেগমদের তো পর্দানসীন, তো এই পর্দানসীন ভাবে শেরশাহ আসলে বহু সৈন্য ঢুকিয়ে দিলেন ওখানে। একটা কাজ করুন, আপনি বাংলাটা আমাকে দিয়ে দিন, বিহারটা রাখো, বিহারের তুমি রাজা হয়ে থাকো আমার গভর্নর হিসেবে। শেরশাহ বললেন না, আপনি বিহার নিয়ে নিন, বাংলাটা আমার থাকবে। এখানে বোঝা যায় যে কোন জায়গার গুরুত্ব কতটা ছিল। হামিদার সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু এই হামিদার সাথে হিন্দালের সম্ভবত একটা প্রেম ছিল। শুধু আজকে নয়, বাংলার সাথে সেন্টারের একটা ঝামেলা সেই সময় থেকেই ছিল। বাংলাকে সেন্টারেরা কোনোদিনও শাসন করে উঠতে পারেনি। বলছে 1500টার কম যেন মেনুতে না থাকে। হুমায়ুন যখন খাবেন তখন যেন 1500টা আইটেম থাকে তার জন্য। রুলাওগে ক্যা বলেছে ওকে, আরে শাহজি ক্যা কর রহে হো, রুলাওগে ক্যা, এইসব বলছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমরা চলে এসেছি উইথ অ্যানাদার এপিসোড। আমার সঙ্গে আছে প্রেমাশিস। আমরা এই এপিসোডে কী করি আপনারা জানেন অলরেডি, যদি না জেনে থাকেন, যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে বলি, এখানে আমরা বই নিয়ে কথা বলি। এক্স্যাক্টলি যার নাম বই ঠেক, বই নিয়ে ঠেক মারি আমরা, অ্যাকচুয়ালি সেটাই হয়। সেটা হলো আমাদের এই এপিসোডের যে বইটা, সেটার সঙ্গে একটা কিরকম, আগের এপিসোড যারা দেখেছেন তারা জানেন, আর যদি আগের এপিসোড না দেখে থাকেন তাহলে আগের এপিসোড অবশ্যই দেখে তারপরে এটাই আসবেন, সুবিধা হবে। কারণ বইটা হলো, এই বইটার নাম হলো এম্পারার্স অফ দ্য পিকক থ্রোন, দ্য সাগা অফ গ্রেট মুঘলস, আব্রাহাম এরালির লেখা। এবং এই বইটাতে বেসিক্যালি যেটা আছে সেটা হলো আমরা ইতিহাসে যা মুঘলদের ব্যাপারে পড়েছি তার থেকেও আর একটু ডিটেলড এবং খুবই প্রপারলি মুঘল সাম্রাজ্যকে বর্ণনা করা আছে এবং তাদের টোটাল ইতিহাসটা, তাই তো? হ্যাঁ, মানে সেই সময়কার ক্রনিকলারদের হিসেব মতো ইতিহাসটা। বেশ, তো আমরা প্রথম এপিসোড যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ক্লিক করবেন, নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই যে এডিটার বা যে বিয়ে করছে তাকে বলে দিলাম নিচে গিয়ে ডিসক্রিপশনে দেবেন, অনেকে ভুলে যায়। ভুলে যাওয়ার পর জিজ্ঞেস করেন আপনারা কোথায় গেল, আসলে ভুলে যায় আমাদের টিম মেম্বারদের, এটা সমস্যা, ওদেরকে বলে দিলাম আমি। যাকে এইবার এটার অবধি আমরা যেখানে পৌঁছেছিলাম আগের এপিসোড অবধি, সেটা হলো বাবরের মোটামুটি একটা পার্ট অবধি বাবরের পৌঁছেছিলাম আমরা, যে বাবরের মৃত্যু অবধি। বাবরকে আগের এপিসোডে আমরা বাবরকে মেরে ফেলেছি। হ্যাঁ, 1529-1530 এরকম একটা সময়। এবার আজকে তাহলে নেক্সট আমরা যাব, একটু ডিটেলে যাচ্ছি, বুঝলেন তো? গল্পগুলো গল্পের মতো করে শুনি, মজা লাগছে গল্প করতেও একদম। তো এবার হুমায়ুন এবং হুমায়ুনের সাথে ওতপ্রোতভাবে যে নাম জড়িত আছে শেরশাহ, সে দিয়ে আমরা শুরু করব। তারপরে দেখি কতদূর যাওয়া যায় এক এপিসোডের যেই সময়টা রয়েছে তার মধ্যে। সময় থাকলে আমরা আকবর অবধি এগোবো, না হলে পরের এপিসোডে যাব। আমরা ধীরে ধীরে এগোই। বাবর তো মরে গেল, বাবর মারা গেলেন। হুমায়ুন কিন্তু বাবরের সাথে দীর্ঘদিন, ওই আগের এপিসোডেও আমরা বলেছি যে বাদাখশানের উনি গভর্নর ছিলেন, মানে বাবরই বানিয়েছিলেন। তার আগে যখন বাবর ইব্রাহিম লোদিকে হারান তখনও হুমায়ুন তার সাথে লড়াই করেছেন। তো এই যখন 1530-এ হুমায়ুন রাজা হচ্ছেন তখন তার বয়স 23 বছর হুমায়ুনের। এবার হুমায়ুন অ্যাকচুয়ালি সেই সময়কার মধ্যযুগের হিসেবে খুব মিসফিট একজন মানুষ। কারণ এমন নয় যে তিনি লড়াই করতে পারেন না। জেনারেলি তাকে যেই চিত্রটা দেয়া হয় একেবারে শর্ট ভার্সনে, সেটা হচ্ছে যে হুমায়ুন বোধহয় খুব একটা বীর ছিলেন না, তা নয়। কিন্তু হুমায়ুন লড়াই করতেন, মানে সেদিক দিয়ে বেশ পটুই ছিলেন, কারেজেস ছিলেন, বীর ছিলেন। কিন্তু তার বেশি উৎসাহটা ছিল হচ্ছে লিটারেচার, মিউজিক, আফিম খাওয়াতে খুব ব্যস্ত থাকতেন, লাক্সারি একটু পছন্দ করতেন, এবং অ্যাস্ট্রোনমি নিয়ে এবং অঙ্ক নিয়ে তার একটা সাংঘাতিক রকমের একটা অবসেশন ছিল। এগুলো হুমায়ুনের বেসিক ছিল। তো উনি সেই অর্থে ওই সময়কার রাজত্ব করার জন্য যে ধরনের একটা পাওয়ার দরকার সেটা হুমায়ুনের ছিল না। কিন্তু এবং এটা বাবর জানতেন, তবুও বাবরের প্রিয় ছেলে, তো
বাবর যখন মারা যান তার আগেই বাবর ভাগ করে দিয়েছিলেন তার সমস্ত সাম্রাজ্যটাকে মোটামুটিভাবে তার 4 ছেলের মধ্যে। হুমায়ুনকে দিয়েছিলেন তার হিসেবে হিন্দুস্তান, মানে ইন্ডিয়ার যে পার্টটা। আরেক ছেলে কামরান। এই নামগুলো বলছি কারণ এই নামগুলো ইম্পর্টেন্ট হবে। এই 4 ছেলের মধ্যে যুদ্ধ হতেই থাকবে পুরো সময়টা জুড়ে। কামরান আরেক ছেলে, যে অ্যাকচুয়ালি বাবরের মতো অনেকটা, মানে লড়াই টড়াই করতে ভালোবাসে, ওদিকেই বেশি মন, রাজ্য বিস্তারে মন। কামরানকে দিয়েছিলেন কাবুল এবং কান্দাহার। আর 2 ছেলে আসকারি এবং হিন্দাল, এদেরকে ছোট ছোট এলাকা দেওয়া হয়েছে। এবার এই 4 ভাইয়ের মধ্যে এমনিতে বেশ ভাব ছিল, কেউ কাউকে খুব একটা মানে সবাইকে খুব ভালোবাসতেন, একসাথে দেখা হলে পরে খুব ভালো সময় কাটিয়েছেন তার উদাহরণ রয়েছে। তবে যুদ্ধ করতে গিয়ে এরা একজন আরেকজনের সাথে সাংঘাতিকভাবে বিরোধী। ওটা আলাদা পার্ট একটা, মানে রাজ্য আমাদের রাজত্বের জন্য আমরা করছি, সেটা আমরা করতেই পারি, তখন আমরা রাজা। কিন্তু আমরা যখন আবার ভাই হচ্ছি তখন আবার একসাথে পার্টিও করছি, একসাথে সুরাপান হচ্ছে, এসব হচ্ছে। তো এর মধ্যে বিশেষত কামরান, ওই বললাম তার রাজ্য বিস্তারের উৎসাহটা বেশি ছিল। আর আসকারি এবং হিন্দাল অনেকটা নকুল সহদেব ধরনের আর কি, মানে সাপোর্টিং কাস্ট হিসেবে এই গল্পের থাকবে। তো যাই হোক, হুমায়ুন তো বসলেন 1530-এ। তা প্রথম যেই জায়গাটা যেটা বাবরের সময় এদের অধীনে আসেনি, সেটা হচ্ছে গুজরাট। কারণ গুজরাট একটা খুব বড় ট্রেডিং স্টেশন ছিল, সমুদ্র পথে প্রচুর ব্যবসা হতো। এবং গুজরাতের বিশেষত চম্পানেরে, গুজরাতের রাজা ছিলেন তখন, রাজা মানে সুলতান ছিলেন বাহাদুর শাহ আফগান। তার চম্পানের একটা ফরেস্টের মধ্যে একটা ফোর্ট ছিল, কেল্লা ছিল, প্রচুর সম্পদ নাকি সেখানে লুকোনো রয়েছে, এরকম শোনা গেছে এবং জানা গেছে। তো সেটা একটা খুব বড় মানে একটা প্রলোভন। আর এই মাহমুদ লোদি হেরে গেছেন, অন্যান্য আফগানরা হেরে গেছেন। তো একদিকে যেমন বেঙ্গলে মাহমুদ শাহ এবং শেরশাহ, তখন শের খান, তার দিকে লোকজন জড়ো হচ্ছে, আরেকদিকে বাহাদুর শাহর দিকে সমস্ত আফগানরা এসে জড়ো হচ্ছেন, যে এক জায়গায় হয়ে আফগানরা একজোট হয়ে এবার মুঘলদের সাথে লড়াই করবে। তো বাহাদুর শাহ তাতে বেশ উৎসাহ পেলেন যে হ্যাঁ, এবার না একেবারে ভারতবর্ষ আমরা আবার নিয়ে নেব। এবার উৎসাহ পেয়ে, কিন্তু এটা অতি উৎসাহ হয়ে গেল আর কি। তিনি একাধারে ভাবলেন যে একাধারে আমি রাজস্থান, পাঞ্জাব আর দাক্ষিণাত্য এবং আগ্রা সব একসাথে আক্রমণ করব, যেটা ভুল ছিল। তো তারা একবার মানে তার এক সেনাপতি কিন্তু আগ্রা অবধি ঢুকেও গেছিলেন, কিন্তু হুমায়ুন তাদের সবাইকে হারিয়ে দেন এবং বাহাদুর শাহ নিজেও হেরে গিয়ে পালিয়ে দিউতে চলে যায়। দিউ হচ্ছে একটা দ্বীপ, যারা জানেন না, দিউ হচ্ছে একটা দ্বীপ, দামান দিউয়ের যে দ্বীপ, সে দ্বীপে চলে যায়। তার আগে হুমায়ুন তাকে তাড়া করে একেবারে ক্যাম্বে অবধি, যেটা একটা পোর্ট সিটি, সেখানে অবধি নিয়ে যায়। এবং সেখানেই হুমায়ুন, ওই যে আগের এপিসোডেও বলছিলাম, প্রথম সমুদ্র দেখে। সমুদ্রের দিক থেকে একেবারেই মুঘলরা কখনো, কারণ ল্যান্ড লকড এরিয়া থেকে, যাই হোক। তো এই করে বাহাদুর শাহকে তাড়ানো হলো। এবার হুমায়ুন বললেন তাহলে ওই চাম্পানের ওই ফোর্টের সমস্ত ঐশ্বর্য তো আমার লাগবে। তো তারা চাম্পানেরে গেলেন। প্রায় 4 মাস ধরে চাম্পানের দুর্গে ঢোকার চেষ্টা করার পরে চাম্পানের দখল করলেন হুমায়ুন, এবং সে সাংঘাতিক ঐশ্বর্য তারা পেলেন চাম্পানেরে। মানে তারা কল্পনাই করতে পারেনি এত ঐশ্বর্য ছিল, এত ধন সম্পত্তি লুকোনো ছিল ওখানে। লুকোনো মানে সেটা তো ওই ট্রেডিং যেহেতু হতো ওখানে, এবং আমরা গোল্ডেন রোডের সময় বলেছি যে গুজরাট দীর্ঘকাল ধরে একটা বড় পোর্ট আর কি, ট্রেডিং পোর্ট। তো কাজে ওই সমস্ত সম্পদ বাহাদুর শাহের। এই সমস্ত সম্পত্তি পেয়ে এই হুমায়ুনের সৈন্য সামন্তের মাথা খারাপ হয়ে গেল। তারা এবার মানে পার্টি তো হচ্ছেই, হুমায়ুন নিজেও আফিম সুরাপান ইত্যাদিতে খুব পটু, গান হচ্ছে, নাচ হচ্ছে, আর সৈন্যরাও সেসব করছে। তো সৈন্যরা করতে গিয়ে বলছে এখন এত সম্পত্তি আমাদের, এত আমরা এখন তো পারস্য টারস্য সব আমরা অধিকার করে ফেলবো। তার কেউ ঘোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি, চলো আজকে রাতেই যা হয় নেশা করে। তো ডিসিপ্লিন বলে কোনো বিষয় আর নেই। তো এই ইনডিসিপ্লিনের এতে বাহাদুর শাহ আবার আক্রমণ করে আহমেদাবাদ, এবং মুঘলরা আবার হেরে যায়। আহমেদাবাদ বাহাদুর শাহ আবার অধিকার করে। হুমায়ুন আবারদেরকে প্রতি আক্রমণ করে আহমেদাবাদ জিতে নেন। বাহাদুর শাহকে অ্যারেস্ট করা হয়, মানে ফাইনালি গুজরাটটা পাওয়া যায়।
তো এই সময় যারা এরা ছিলেন আর কি, এর হুমায়ুনের যারা পরামর্শদাতা সালাহকার আমির ওমরারা বললেন যে দেখো সমুদ্রের দিকটা আমরা চিনি না একেবারেই, সমুদ্রের এখানে যে এই যে ব্যবসা হবে, এখানকার অঞ্চলটা একটু অন্যরকম, এখানকার জিওগ্রাফি আমরা জানি না, তো এটা আমাদের দ্বারা ম্যানেজ করাটা একটু মুশকিল। আমরা যখন এত ঐশ্বর্য ধন সম্পত্তিটা পুরো পেয়ে গেছি, তাহলে একটা কাজ করুন আর কি, যে ধন সম্পত্তি আমরা নিয়ে যাই, সৈন্য সামন্তদের 1-2 বছরের যা স্যালারি সেটা আমরা দিয়ে দিই, আর বাহাদুর শাহকে এখানে মুঘল সাম্রাজ্যের অধীনে একজন গভর্নর বলে রাখিয়ে দিই, বা গভর্নর বানিয়ে রেখে দিই। হুমায়ুন সেটা মন হলো না তার, তিনি বরং আসকারি তার ভাই যে, তাকে গুজরাতের দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন মান্ডুতে, ওটা একটা আলাদা আর কি, মালওয়া রাজ্যে মান্ডু ফোর্ট, কোথায়? মালওয়া রাজ্যে, রাজস্থান আরাবল্লীতে হিল স্টেশন টাইপের, তো সেখানে আবার আমোদ প্রমোদের একটা বিরাট ব্যবস্থা আছে, তো সেখানে হুমায়ুন চলে গেলেন। এদিকে বাহাদুর শাহ আবার আক্রমণ করলেন এবং আসকারি তখন আহমেদাবাদ ছেড়ে পালিয়ে গেলেন, বাহাদুর শাহর হাতে আবার পেয়ে গেল আহমেদাবাদ। তো এই জিতেটিতে কোনো লাভ হলো না, বেসিক্যালি সম্পত্তিটা পেলেন হুমায়ুন। তো এবার সম্পত্তি পেয়েছেন, মোটামুটি একটা বড় রাজত্ব তৈরি হয়েছে। এবার হুমায়ুন ভাবছেন যে এবার তাহলে আমরা আমার নিজের ভাবনা মতো পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে সাজাই, কারণ আগেই আমরা বলেছি যে বাবরের সময় কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, ওটা মোটামুটি মুঘলরা তখন অবধি একটা মিলিটারি ফোর্স, সৈন্য সামন্ত সহ লুটতারাজ করেই যতটা চলছে আছেন ভারতবর্ষেই তারা, তো ট্যাক্সের কোনো সিস্টেম নেই, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সিস্টেম নেই। হুমায়ুন ভাবলেন যে আমার যা জ্ঞানগম্যি আছে সব লাগিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেশন আমি তৈরি করব। হুমায়ুন ছিলেন কল্পনাপ্রবণ মানুষ, অ্যাস্ট্রোনমি ভালোবাসেন, অ্যাস্ট্রোলজি ভালোবাসেন, সেই মতো করে সে তারপরে সমস্ত সিস্টেম বানাচ্ছে, সেগুলো প্রায় তুগলকি স্টাইলের সমস্ত বিষয় আর কি। যেমন কিছু ভালো আছে, যেমন উনি বললেন যে আমার দরবারের বাইরে একটা বড় ড্রাম মানে এই বাজানোর যে ড্রাম রাখা হোক, কারো যদি কোনো বিষয়ে অসুবিধে হয় তাহলে ড্রাম ওখানে বাজাবে, তাহলে আমিও বুঝতে পারবো, ডাইরেক্ট প্রজাদের সাথে একটা কমিউনিকেশন হবে। কমপ্লেন বক্স বেসিক্যালি সেই সময়কার কমপ্লেন বক্স হিসেবে ড্রাম, তাহলে আমি ডাইরেক্টলি ডেকে নেবো, কথা বলতে পারবে, ভালো সিস্টেম মনে হচ্ছে। এবার কল্পনাপ্রবণ মানুষ তো, এবং পড়াশোনা বেশি শিখে ফেলেছে প্রয়োজনের তুলনায়, রাজাদের অতটা সেই সময় পড়াশোনা না জানলেও চলতো। তারপরে উনি একটা ফিরিস্তি বানালেন যে কি ধরনের কমপ্লেনে কতবার ড্রাম বাজাতে হবে, কিভাবে, যে যদি কোনো তোমার দুজনের মধ্যে ঝামেলা হয় তাহলে একবার তুমি ড্রাম বাজাবে, যদি তুমি মায়না না পেয়ে থাকো তাহলে 2বার ড্রাম বাজাবে, হ্যাঁ, যদি তোমার কি অত্যাচার কেউ করে তাহলে 3বার ড্রাম বাজাবে। এই সমস্ত করে একটা এমন লিস্ট বানানো হলো, কোড বানিয়ে ফেলেছে, যে ওই যে একটা ভালো ইনোভেশন ছিল বেসিক্যালি ওটা থাকলো না। কাহার বানায় দাদরা বাজাও, এরকম ব্যাপার। হ্যাঁ, তারপরে যেমন ধর ওই বললাম অ্যাস্ট্রোলজি নিয়ে সাংঘাতিক রকমের একটা অবসেশন, তার অবসেশনটা এই পর্যায়ে যে উনি নিজে পোশাক পরতেন এক দিন সেই গ্রহের হিসেব মতো, মানে প্রত্যেক দিনের দিন অনুযায়ী। হ্যাঁ, যেমন রোববারে যেহেতু সূর্যের, সেদিন তিনি হলুদ জামা কাপড় পরবেন, আচ্ছা, মঙ্গলবার তিনি গ্রিন সবুজ পরবেন, হ্যাঁ, শনিবারে নীল পরবেন, এই সমস্ত হচ্ছে। এবং শুধু তাই নয়, দরবারে কোন দিন কোন বিষয়ে আলোচনা হবে এটাও ওইভাবে ঠিক হয়েছে, দিন ওয়াইজ, যে সানডে এবং টুইসডে, এই দুদিন, সানডে হচ্ছে সূর্যের, সে তো সমস্ত রেগুলেট করে সমস্ত বিষয়টা, আর টিউসডে মঙ্গলবার সেটা হচ্ছে তোর সোলজারদের পেট্রন হচ্ছে মঙ্গল, তাহলে এই দুদিন রবিবার এবং মঙ্গলবার সরকারি যত বিষয় এবং সৈন্য সামন্তের বিষয়টা এই দুদিনই আলোচনা হবে, অন্যদিন আলোচনা হবে না, রেগুলেশনের বিষয়টা। স্যাটারডে, শনিবার এবং বৃহস্পতিবার ধর্মের বিষয়ে এই দুদিনই আলোচনা হবে। সোমবার এবং বুধবার আনন্দের দিন। তারপর না গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোকে ভাগ করেছেন 4 ভাগে, যে সব ইনডিসিপ্লিন যারা যা খুশি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অনেক কিছু ওভাবে হবে না। ডিপার্টমেন্ট 4টা মূল পিলার,
গভর্নমেন্ট ডিপার্টমেন্টের। কি কি? একটা হচ্ছে আগুন, অগ্নি, বায়ু, মৃত্তিকা মানে মাটি, এবং জল। এই 4 ভাগে সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ভেঙে বাহ, গেছে। দুর্দান্ত। হ্যাঁ, যেমন ধর আগুনের মধ্যে আছে কি? সৈন্য সামন্ত হচ্ছে আগুন ডিপার্টমেন্ট। কিচেন, খাওয়া দাওয়া, হ্যাঁ, ঘোড়া, তারপর তোর জামা কাপড়, এগুলো সব হচ্ছে এয়ার। ল্যান্ডে হচ্ছে তোর জমি জমা সংক্রান্ত যা সমস্ত ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, বিল্ডিং, এগুলো সব আর্থ, এই ডিপার্টমেন্টের আন্ডারে। ক্যানেলস, জলের ইরিগেশন সিস্টেম, এবং সুরার যে ডিপার্টমেন্ট, সেগুলো সব হচ্ছে তোর জলের ডিপার্টমেন্ট, ওয়াটার। এইভাবে 4 ভাগ। এবং এই ডিপার্টমেন্টের লোকদেরকে সেই ইয়ের মতো ইউনিফর্মও দেওয়া হলো। দুর্দান্ত ব্যাপার, শুধু ইনোভেটিভ রাজা তো। হ্যাঁ, ইনোভেটিভ মানে এইসব ইনোভেশন করেছেন আর কি উনি। বুঝেছি। এবং সাংঘাতিক আলোচনা হচ্ছে এইসব, মানে এইসব নিয়ে চলছে। কোনো ইনোভেশনই কোনো কাজের কাজ হয়নি আর কি, মোটামুটি একটা আনন্দে চলছে পুরো বিষয়টা। কিন্তু মধ্যযুগে তো এইভাবে চলে না। উনি কাজেই একটা বড় যুদ্ধে উনি জড়িয়ে পড়লেন, সেটা হচ্ছে যার নাম আপনারা সবাই জানি, শেরশাহর সাথে। তো আমরা শেরশাহর গল্পটা একটু, হ্যাঁ, শেরশাহকে একটু বুঝতে হবে। শেরশাহকে একটু না বুঝলে পরে আমরা এই দুজনের ঝগড়াটা বুঝতে পারেন যে শেরশাহ ছিলেন কে। তো শেরশাহ নাম শেরশাহ নয় এখন আপাতত। এই যে ভদ্রলোক, তার ঠাকুরদা ঘোড়া কেনাবেচা করতেন। তিনি আফগানিস্তান থেকে এসে ছোট খুব বড় কোনো মার্চেন্ট নয়, কিন্তু একেবারেই কোনো রাজ পরিবারেদের জন্মগ্রহণ নয়, এসে দিল্লির এখানে বসবাস শুরু করেন। ইব্রাহিম নাম। সেখানে একটু প্রতিপত্তি হয়, তো একটা জাগির তারা পান। তারপর আরও একটু এগিয়ে বিহারের সাসারাম এখনও আছে বিহারে একটা সাসারাম বলে, সেখানকার জাগিরদার হন। ইব্রাহিমের ছেলে হাসানের ছেলে হচ্ছে ফরিদ, যার নাম পরে শের খান এবং তারপরে শেরশাহ হবে। তো ফরিদ আপাতত। ফরিদের সাথে তার বাবার খুব একটা বনিবনা নেই শুরু থেকেই, কারণ যখন ফরিদের জন্ম হয় ততদিনে তার বাবা আর কি অন্য এক হিন্দু সেবাদাসীর প্রেমে পড়ে গেছেন। তো সেখানেই সারাক্ষণ ব্যস্ত। ফরিদের দিকে এবং তার মায়ের দিকে একেবারেই হাসানের কোনো নজর নেই। তো ফরিদ রীতিমতো বাবার উপরে রুষ্ট হয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটা ডাকাতের দলে যোগ দেন। তারপরে সেখান থেকে আবার চলে আসেন। বেশ একটা কষ্টকর জীবন। চলে এসেও বাড়ি পৌঁছন না, জনপুরে যান। জনপুর কাছাকাছি সাসারামের থেকে। ওখানে গিয়ে তার সে সময় যেহেতু জনপুরে শিক্ষা দীক্ষা ভালো ছিল, ওখানে শিক্ষা দীক্ষা গ্রহণ করেন। তারপর হাসান মারা যাবার আগে বড় ছেলে হিসেবে ফরিদকেই জায়গাটা দিয়ে যান, মানে অ্যাডমিনিস্ট্রেশন জাগিরটা দিয়ে যান। সাসারাম জনপুরের জাগিরটা দিয়ে যান। তো উনি রুল করছেন ওখানে। এবং প্রথম থেকেই দেখা গেল যে ফরিদ যেহেতু জনপুরে শিক্ষিত হয়েছেন, তিনি মনে করতেন যে জাস্টিস ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র অস্ত্রবল দিয়ে একটা রাজ্যের ভালো করা যায় না। তো ছোটো জাগির, সাসারাম জনপুরের ছোটো জাগির, সেখানে উনি কিন্তু জাস্টিস ব্যাপারটা, এটা বলছি এই কারণে যে আমরা শেরশাহ যখন হবেন উনি অনেক ইনোভেশন করবেন, যেগুলো এখনও পর্যন্ত ভারতবর্ষে এবং ভারতীয় ভূখণ্ডের অ্যাডমিনিস্ট্রেশনে ফলো করা হয়। তো তখন থেকেই উনি হচ্ছে কৃষকদের ওপরে খুব জোর দিয়েছেন। সমস্ত সৈন্যকে বলছেন যে কৃষক এবং যারা ট্যাক্স কালেক্টর তাদের বলছেন যে কৃষকদের ওপরে এবং যারা ব্যবসা করে তাদের ওপরে অনধিকার তোমরা অত্যাচার করবে না, কারণ এরাই সম্পত্তি নিয়ে আসবে, এরাই সম্পদ নিয়ে আসবে, এরাই দেশের উন্নতি করবে, জাগিরের উন্নতি করবে। তো কৃষকদের ওপরে এসব চলছে। মানে ভালোভাবে উনি শাসন করছেন নিজের জাগির। কিন্তু ওই যে হাসানের যে সৎ মা মানে হচ্ছে ওই যে ফরিদের সৎ মা, হাসানের যে সেবাদাসী হিন্দু সেবাদাসী, তার ছেলে সুলেমান খান। তো সে হাসানকে বলে টোলে খুব তো সুলেমান খান হচ্ছে তার ছেলে আর কি। আচ্ছা, হাসান কিন্তু মারা যাওয়ার আগেই দিয়ে গেছেন এটা আর কি, একটা সময় দিয়ে গেছেন। কিন্তু হাসানের বুড়ো বয়সে সেই মহিলা খুব হাসানকে বলে টোলে সুলেমানকে জাগিরটা ফিরিয়ে দেন। আবার ফরিদ চলে যায়, পালিয়ে বেড়াতে হয়। তো ফরিদ কি করবে তখন, যে নিয়ে নেওয়া হয়েছে তার থেকে? তো সে যায় ইব্রাহিম লোদির কাছে। তখনই ইব্রাহিম লোদি আছেন।
ইব্রাহিম লোদির কাছে যায়, বলে যে আমার বাবা এটা ভুল করছে, আমার বাবা জাগিরটা আমার থেকে নিয়ে নিয়েছে, দিয়েছিল আবার নিয়ে নিয়েছে তার ওই সুলেমান খানের জন্য, সুলেমান আহমেদের জন্য, তার শিবাদাসের পুত্র। তো ইব্রাহিম লোদি তাকে মোটামুটি কিছু দেন না, বলছেন না তুমি বাবার বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারো না। হাসান মারা যায়। তারপরে ফরিদের কাছে একটা ফরমান আসে, সেই ফরমানের বেসিসে সে আবার এসে সাসারামে জুড়ে মানে এসে আবার জাগিরটা নেয়। এই সুলেমানের সাথে ঝামেলা চলছে আর কি। এর মাঝে ইব্রাহিম লোদির সাথে বাবরের ঝামেলা, হেরে গেলেন ইব্রাহিম লোদি, আবার একটা ঝামেলা তৈরি হলো। এবার মানে বড়রা তো যুদ্ধ করছে, মানে দেশ কি হচ্ছে না হচ্ছে, সে ফরিদের তো প্রবলেম হচ্ছে আমি ছোট সাসারামটাই রাখতে পারছি না। একবার ইব্রাহিম লোদি বলছে দিচ্ছে ফরমান, কদিন পরে ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, কারণ ইব্রাহিম লোদি আর ক্ষমতায় নেই। তখন ফরিদ বিহারের যে রাজা আর কি, সেই সময়কার গভর্নর বলতে পারেন, বিহার খান নাম, তার কাছে কি বলে আপনি ব্যাপারটা কিছু একটা করুন, আমাকে আমি পারছি না, আমাকে তাড়িয়ে দিচ্ছে কিছুদিন পর পর। সে আবার রিইনস্টেট করে, আর ফরিদ প্রচণ্ডভাবে বিহার খানের সাথে জুড়ে থাকেন, এবং তার ছেলে জালাল খান, বিহার খানের ছেলে, তার একেবারে গার্জিয়ান হয়ে ওঠেন, বিহার খানের খুব কাছের লোক হয়ে ওঠেন আর কি, ওয়াকিল হয়ে যান। ওয়াকিল মানে একদম সেকেন্ড ইন কমান্ড। সেই সময় বিহার খান, যিনি বিহারের রাজা, তিনি ফরিদের নাম বদলে শের খান রাখেন, কারণ ফরিদ নাকি একা হাতে একটা বাঘকে হারিয়ে দিয়েছিল, হ্যাঁ, তো সেই জন্য তার নাম হচ্ছে শের খান। এই সময় যেহেতু আফগানদের সাথে বাবরের ঝামেলা হচ্ছে, তো শের খান বাবরেরও হেল্প চান, এবং আমরা আগের এপিসোডেই বলেছি যে বাবর বুঝতে পেরেছিলেন যে এর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র নিজের জাগিরটা অবধি আটকে থাকবে না, এর অ্যাসপিরেশন অনেক বড়। কাজেই বাবর একে অ্যারেস্ট করে ফেলতে চায় যখন মানে এর কাছে সাপোর্ট চাইতে আসে, বাবরের কাছে সাপোর্ট চাইতে আসে শের খান, কিন্তু বাবরের আমাত্তরা বলে যে না না, এই আফগানদের আমাদের এখন কাছে রাখতে হবে, একে অ্যারেস্ট করবেন না। শের খানও বোঝে যে বাবরের সাথে আমার বনবে না, শের খান চলে যায়। চলে গিয়ে সে যেটা করে সেটা হচ্ছে, ওই অ্যাসপিরেশনটা সাংঘাতিক ছিল শের খানের, মানে ফরিদ যে শের খান হয়েছে, সে বিয়ে করে দুটো বিয়ে করে। একটা বিয়ে হচ্ছে চুনারের যে রাজা ছিলেন, জাগিরদার ছিলেন, তার সাথে, তাতে তার মেয়ের সাথে আর কি। আর আরেকটা বিয়ে করেন, তাতে প্রচুর সম্পদ সে পায়, এবং চুনার জায়গাটা তার হয়ে যায়। ওই আজকাল এখন যেটা উত্তরপ্রদেশের পার্ট চুনার, তো চুনার দুর্গে ধন সম্পত্তি প্রচুর নিয়ে ইনি, এবং বিহার খান তখন মারা গেছেন, তার ছেলের গার্জিয়ান হিসেবে, জালাল খানের গার্জিয়ান হিসেবে বিহারটাও মোটামুটি রাজত্ব চালাচ্ছেন শের খান। অ্যাসপিরেশন তার সাংঘাতিক। মাহমুদ লোদির কথা আমরা বলেছি, যে ইব্রাহিম লোদির ভাই, সে তখন চেষ্টা করছে যে বাংলা বিহারকে এক করে বাবরের সাথে লড়াই করবে, বলে যে তুমি যোগ দাও আমাদের সাথে। কি করবে শের খান এবার? একদিকে তার নিজের রাজত্ব সামলাতে গেলে পরে মাহমুদ লোদির সাপোর্ট করা দরকার, কিন্তু মাহমুদ লোদি যে জিতবে না এই যুদ্ধটা, সেটাও শের খান বুঝতে পারছে। সে আলগোছে বললো যে হ্যাঁ তোমাকে সাপোর্ট করব, কিন্তু পেছনে পেছনে সে গিয়ে বাবর আর নেই, হুমায়ুনকে বললেন যে দেখো এরকম কিন্তু হচ্ছে, আমি কিন্তু উইথড্র করছি, আমি কিন্তু সাপোর্ট করব না। হুমায়ুন বললেন বাহ বেশ ভালো, একটা আফগান অন্তত আমার দলে এসছে। তো মাহমুদ লোদিকে তারপরে হারানো হলো, হুমায়ুনের সাথে শের খানের একটা দেখা হলো। তো হুমায়ুন বললেন ঠিক আছে, ভালো কথা, আমরা দুজনের বন্ধুত্ব স্থাপন হলো, চুনার দুর্গটা আমাকে দিয়ে দাও এবার। শের খান বললেন না, আমি চুনার দুর্গ দেবো না, এখানে তো আমি নিজেই শাসন করব। এই হুমায়ুনের সাথে প্রথম ঝামেলা তৈরি হলো শের খানের। কিন্তু ইতিমধ্যে যেহেতু গুজরাতে প্রবলেম হয়েছে, হুমায়ুনকে চলে যেতে হলো ওদিকে, বলে পরে দেখছি শের খানকে, এইভাবে হুমায়ুন চলে গেলেন। আর শের খান এত অ্যাম্বিশাস, সে বলে আমার কাছে টাকা আছে, চুনার জায়গাটা আমার, বিহারটা মোটামুটি আমার হয়ে গেছে এখন, কারণ জালাল খান যে আর কি, যার গার্জিয়ান হিসেবে এনেছিলেন, সে আবার একটা ষড়যন্ত্র করে শের খানকে মেরে ফেলার জন্যে। সেই জন্যে শের খানের সাথে তার ঝামেলা, তাকে হারিয়ে এবার বিহারের রাজা হয়ে মোটামুটি বসেছে শের খান। সে বলে এবার বাংলাটা আমাকে নিতে হবে। তো সে বাংলা আক্রমণ করে এবং বাংলারও রাজা হয়ে বসে। বাংলা তখন কে ছিল? মাহমুদ শাহ, সে গভর্নর, মুঘলদের একজন। তাকে হারিয়ে সে বাংলার রাজা হয়ে বসে। তো বিহার এবং বাংলা এক হয়ে একটা বড় শক্তি। এই বড় শক্তিটা এবার হুমায়ুন বোঝে যে এই বড় শক্তিটা কিন্তু, কারণ
বাংলা তখন সাংঘাতিক একটা ধনী জায়গা। আর এই যে বাংলায় উনি জিতলেন, এই বললেন যে বাংলায় যখন আমি জিতেছি তাহলে এবার আমি শাহ, আচ্ছা, এবার আমি রাজা। তো এই উনি নাম চেঞ্জ করলেন শের শাহ, শের খান থেকে শের শাহ হয়ে গেলেন উনি। 1531 এবার হুমায়ুন বুঝছেন যে না, এবার আমাকে আক্রমণ করতে হবে, শেরশাহর সাথে লড়াই করতে হবে, তা না হলে পরে ব্যাপারটা ওদিকটা আমরা নিতেই পারবো না, কারণ গুজরাট আমার কাছে নেই, বাংলাও যদি চলে যায় আমি তো হবে না। এবার শেরশাহর সাথে ঝামেলা শুরু হলো হুমায়ুনের। গুজরাট হেরে গিয়ে হুমায়ুন এবার চলছেন। কিন্তু হুমায়ুনের প্রবলেমটা হচ্ছে সে ওই যে বললাম আরাম আয়েশ করে থাকার লোক, ধীরে ধীরে এসে যাচ্ছে। গিয়ে এসে ভাবলো যে চুনারেই তো সমস্ত টাকা পয়সা ঐশ্বর্য রয়েছে এর, তো চলো চুনার দুর্গ আক্রমণ করি। শেরশাহ জানতেন যে হুমায়ুন এসে প্রথমে চুনার দুর্গই আক্রমণ করবে। তার আগে সমস্ত যা তার ধন সম্পদ ছিল সেগুলো সে নিয়ে এসছে। আর রোহতাস বলে একটা জায়গা আছে, সেখানকার রাজা তখন হরিকিষেণ। হরিকিষেণকে শেরশাহ বললেন, শের খান আর কি, বললেন যে দেখুন আমার হুমায়ুন যদি আক্রমণ করে চুনারে, আমার যে হ্যারেম মানে বেসিক্যালি যে মহিলা ফ্যামিলির লোক, এদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনার দুর্গ যে আছে রোহতাসে সেখানে একটু থাকতে দিন, এবং আমার যে ধন সম্পত্তি রয়েছে, ট্রেজার রয়েছে, সেটাও আপনার এখানে আমি গচ্ছিত রাখতে চাই। হরিকিষেণের একটু লোভও হলো, তিনি বললেন হ্যাঁ রাখুন আমার এখানে। এই যাচ্ছে, সমস্ত সম্পত্তি রাখা হয়েছে এবং বেগমরা, মহিলারা, সমস্ত শেরশাহর হারেমের লোকজন ওখানে যাচ্ছেন। এই বেগমদের তো পর্দানসীন, তো এই পর্দানসীনভাবে শেরশাহ আসলে বহু সৈন্য ঢুকিয়ে দিলেন ওখানে, ট্রোজান হর্সের মতো। তারা ওই দুর্গে ঢুকলো এবং ঢুকে রাতের অন্ধকারে পুরো ফোর্ট দখল করে নিল। তো রোহতাসের ফোর্টটা শেরশাহ নিয়ে নিলেন এবং ওখানে তার ফ্যামিলিও ছিল, তার মধ্যে ফ্যামিলি এবং সম্পদ গচ্ছিত। গেম অফ থ্রোনস পুরো সিনেমা, হ্যাঁ গেম অফ থ্রোনসের সিন পুরো। তো কোনো রাজা তার সমস্ত ধন সম্পত্তি অন্য রাজার দুর্গে রাখবে মধ্যযুগে? গচ্ছিত রাখবে। শেরশাহ অত বোকা ছিলেন না। কিন্তু হুমায়ুন তো বুঝতে পারেননি এসব যে হয়েছে পেছনে পেছনে। হুমায়ুন চুনার আক্রমণ করছেন, 4-5 মাস ওখানেই দেরি হয়ে গেল। সেখানে তখন এই বাংলার হেরে যাওয়া রাজা মাহমুদ শাহ এসে জয়েন করেছেন, লড়াই টড়াই হচ্ছে। হেরে যাওয়া রাজা মাহমুদ শাহ কার হয়ে জয়েন করলেন? হুমায়ুনের হয়ে, হুমায়ুনের সঙ্গে জয়েন করে লড়াই হচ্ছে চুনারে। এবার হুমায়ুন বললেন যে, এবার হুমায়ুন লড়াই করতে তো খুব একটা পছন্দ করতেন না, উনি বললেন শেরশাহর সাথে একটা সন্ধিতে আসুন, একটা কাজ করুন, আপনি বাংলাটা আমাকে দিয়ে দিন, বিহারটা রাখো, বিহারের তুমি রাজা হয়ে থাকো আমার গভর্নর হিসেবে। শেরশাহ বললেন না, আপনি বিহার নিয়ে নিন, বাংলাটা আমার থাকবে। এখানে বোঝা যায় যে কোন জায়গার গুরুত্ব কতটা ছিল। এটা হুমায়ুন কিছুতেই মানতে পারলেন না। হুমায়ুনেরও বাংলাই লাগবে, কারণ বাংলাটাই তখন ঐশ্বর্যশালী একটা জায়গা, অবিভক্ত বাংলা। কিন্তু কারণ ওই বাংলাতেও প্রচুর ট্রেড হচ্ছে। হ্যাঁ, আমরা এর আগেও কথা বলেছি বাংলার সেই সময়ের গুরুত্ব নিয়ে। তো এবার শেরশাহ বলেন আচ্ছা আপনি আসুন চুনার করে, আমি বাংলা সামলাই গিয়ে। তো শেরশাহ গেলেন বাংলায়, ওই যেটা বললাম যে শের খান ওখানে গিয়ে শেরশাহ হলেন গৌড়ে, এবং বাংলার যে ধন সম্পত্তি সেটা তিনি সমস্ত একত্র করে নিলেন। মোটামুটি পুরো সম্পত্তিটা একত্র করে নিয়ে লুটই হবে, কিন্তু এত ধন সম্পত্তি ওটা নিয়ে যাওয়ার মতো লোক লস্কর কুলি তার কাছে নেই, এবং প্রচুর সময় লাগবে এত জিনিসকে আবার রোহতাস অব্দি নিয়ে যেতে। মানে কতটা ধন সম্পত্তি তুই ভাবতে পারছিস? বাপরে। এদিকে হুমায়ুন আসছে এদিকে। তখন শেরশাহ কী করলেন, তার এক ছেলে, তার নামও জালাল খান, তাকে বললেন তোমরা গিয়ে হুমায়ুনকে আটকাও, এটাই তোমার কাজ, আমার বাই মি টাইম, যতক্ষণে তোমরা হুমায়ুনকে আটকাও ততক্ষণে আমার ধন সম্পত্তি সব আমি রোহতাসে পাঠাচ্ছি। তো জালাল খান গেলেন, এবং জালাল খান ওই বীর লোক আর কি, শেরশাহর ছেলে, তো সে শুধু ওদেরকে আটকালো না, সে তাদের হারালো অনেক যুদ্ধে টুদ্ধে। ততক্ষণে মনসুন এসে গেছে, বৃষ্টি হয়ে, মানে
বর্ষাকালে এসে গেছে। তো জালাল খান সরে এলেন, শেরশাহ সরে এলেন। বর্ষায় আর কে লড়াই করে, মানে যেটা সমস্যা, নদীমাতৃক জায়গা বাংলা, তো এখানে বর্ষাকালে লড়াই করাটা যে কোনো সৈন্যের পক্ষে একটা আত্মহত্যার সামিল, কারণ জিনিসপত্র আটকে যাবে কাদায়, আর সেই সময়কার যুদ্ধ যেটা ছিল আর কি। কিন্তু হুমায়ুন সেটা না বুঝে বর্ষার মধ্যেই রওনা দিয়েছেন। তো শেরশাহ তখন লুট করা হয়ে গেছে বাংলা, সমস্ত ধনসম্পদ নিয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। বলে আসুন না আপনি বাংলায় থাকুন। শেরশাহ ছেড়ে দিয়েছে গৌড় যেটা মালদা আর কি। তো হুমায়ুন এসে বসলেন এখানে। হুমায়ুনের মনে হলো যে আমি বাংলা জিতে নিয়েছি, কিন্তু বাংলার তো এলাকা তো নয়, ব্যাপারটা তো হচ্ছে ধন সম্পদটা, সেটা জেনেই তার আর মাথায় ছিল না। বিশেষত তার আমির ওমরাদের একদম বাংলাটা পছন্দ হয়নি, কিন্তু এবং কারণ পছন্দ হয়নি সেটা বোঝা যায় কি করে, যে হুমায়ুন যখন তার আমিরদের বলে যে বাংলার গভর্নর কে হবে বলো, তোমাদের মধ্যে কেউ রাজি হচ্ছে না, যে সমস্ত লুট করে নিয়ে গেছে, কাদা মাটিওয়ালা বর্ষার জায়গা, এখানে থেকে কি হবে। কিন্তু হুমায়ুনের বাংলা খুব পছন্দ হয়েছে। তার একটা মূল কারণ, হুমায়ুন তো একটু রসিক মানুষ ছিলেন, বাঙালি মেয়েদের ওনার খুব ভালো লাগতো, বাঙালি মেয়েদের খুব পছন্দ করতেন, এবং পরিবেশটাও তার মনে হতো যে না, আগ্রা টাগ্রার থেকে এখানকার জলবায়ুটা একটু বেটার। 9 মাস হুমায়ুন এখানে থেকে যান বাংলায়, গৌড়ে, এনজয় করছেন পুরো আর কি, পার্টি হচ্ছে, হ্যাঁ, বাঙালি মেয়েদের সাথে তারা সেবাদাসী হচ্ছেন, হ্যারেমে ঢুকছেন, বাগান টাগান তৈরি হয়েছে ইত্যাদি। শেরশাহ তো চুপ করে বসে নেই, শেরশাহ তো ওখানে তৈরি হয়েছে, পুরোপুরি আটকে দিয়েছে, মানে বেঙ্গল থেকে যেন বেরোতেই না পারে হুমায়ুন, এরকমভাবে বানিয়ে দিয়েছে পুরো এরিয়াটা। হিন্দালকে আমরা ছেড়ে এসেছিলাম, হিন্দাল তখন আগ্রা। হিন্দাল বলছেন যে হুমায়ুনকে রেস্কিউ করতে হবে, বাংলায় আটকে পড়েছে, শেরশাহ মাঝখানে রাস্তাটা আটকে দিয়েছে বাংলা বিহারের। হিন্দাল আগ্রা থেকে রওনা দিলেন, কিছু দূর গিয়ে তার মনে হলো যে এই হুমায়ুন কাদের না হবে না আর কি, আর আমি কেন এটা করছি, ও তো আটকে আছে বাংলায়, আগ্রার সিংহাসন তো খালি, বসে বললি, হ্যাঁ, সে মাঝপথে ঘুরে গিয়ে সিংহাসনে বসে পড়ে। বাহ। দিলদার বেগম, যে হুমায়ুনের মা, হিন্দালেরও মা, তাদেরকে রুষ্ট করেই সে বসে পড়ে সিংহাসনে। এবার হুমায়ুনের মনে হলো না, এবার আগ্রা ফিরতে হবে, অনেক আনন্দ হয়েছে, সিংহাসনটা না থাকলে তো সবই বেকার হবে আর কি। আবার বর্ষাকালে এসে গেছে, 9 মাস ধরে তো সে এনজয় করেছে এখানে, আবার বর্ষাকালে এসে গেছে, তার মধ্যে ধীরে ধীরে সে এগোচ্ছে। শেরশাহ সাথে আটকে দিয়েছে, তো শেরশাহর সাথে লড়াই করে এবার আমি এগিয়ে যাব। এই কাদা জলে হাতি আটকে যাচ্ছে, তাদের জিনিসপত্র আটকে, মানে রথ তো নয় বলছি, যানবাহন সমস্ত আটকে যাচ্ছে। মুঘল ফোর্সের মোটিভেশন শেষ, আর শেরশাহ ধরা দিচ্ছেন না, এখানে যায় তো ওখানে যায় তো সে এখানে। এবার ব্যাটল অফ চৌসার যুদ্ধে, অনেকে মনে করেন চৌসার যুদ্ধে হারাটাই হুমায়ুনের শেষ হারা, তা নয়। প্রথমত এই শেরশাহর কাছে খবর পৌঁছে যে মুঘল আর্মি মোটিভেশন বলে কিচ্ছু অবশিষ্ট নেই, এদেরকে আক্রমণ করলেই এরা হেরে যাবে। তো দুদিকে দুজন রয়েছে, হুমায়ুন জানতে পারছেন যে হিন্দাল বসে গেছে, তো তার একটা সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে যে ওদিকটা নিয়ে, আগ্রা নিয়ে। তিনি এই যুদ্ধ নিয়ে অতটা, বাংলা বিহার গেলে যাক, কিন্তু আমার মেইন তো আগ্রাটা থাকতে হবে। এমন সময় কামরান ছিলেন কাবুলে, তিনিও এলেন হিন্দালের সাথে দেখা করতে, বললেন চলো গিয়ে হুমায়ুনকে, কারণ ভাই একটা ভালোবাসা তো ছিলই, গিয়ে হুমায়ুনকে রেস্কিউ করে নিয়ে আসি। তারা রওনা হলেন কিছু দূর রাস্তা, শেরশাহর সাথে লড়াই করে ওকে হারিয়ে আমরা হুমায়ুনকে রক্ষা করে নিয়ে আসবো। মাঝপথে আবার ফিরে গেছে, তারাও আর লড়াই করেনি। তো হুমায়ুন দেখলেন যে সাপোর্ট যখন আসছে না, তখন শেরশাহর সাথে একটা সন্ধিতে আসা যাক। শেরশাহকে তিনি বলে, আচ্ছা ঠিক আছে, বাংলা আপনিই রাজত্ব করুন ইন্ডিপেন্ডেন্টলি, বাকিটা আমরা যেমন আছে তেমনি হোক, সন্ধি করি। শেরশাহ বললেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিন্তু শেরশাহর লক্ষ্য তখন হয়ে গেছে শুধু বাংলা বিহার নয়, শেরশাহর লক্ষ্য তখন হয়ে গেছে ইন্ডিয়া। এবং আমরা দেখেছি যে শেরশাহ কিন্তু একটু ছলচাতুরি করতে পিছপা হচ্ছেন না কখনো। শেরশাহ বললেন আচ্ছা ঠিক আছে, সন্ধি হয়ে গেল দুজনের মধ্যে, সাইন টাইন হলো, কন্ট্রাক্ট, এবার তাহলে তাঁবু উঠিয়ে নেওয়া হোক। হুমায়ুনের তাঁবু উঠিয়ে নেওয়া হচ্ছে,
শেরশাহ বলছেন দেখুন আমার একটু কিছু আমার রাজত্বে কিছু বিদ্রোহ দেখা দিয়েছে, তো সেখানে কিছু লোককে আমাকে পাঠাতে হচ্ছে, আমি কিছুদিন একটু ক্যাম্পটা রাখি। হুমায়ুন বলে ঠিক আছে। এমনি একটা বিদ্রোহ দমন করব এরকম একটা ভাব করে অ্যাকচুয়ালি শেরশাহ গিয়ে আক্রমণ করলেন মুঘলদেরকে একদিন, সারপ্রাইজ অ্যাটাক। সেটা হচ্ছে ব্যাটল অফ চৌসা। দুপক্ষ যে সমান সমানে লড়াই হয়েছে এমন নয়, এবং সারপ্রাইজ অ্যাটাক যেহেতু সাংঘাতিকভাবে মুঘলরা হেরে গেল, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে হুমায়ুন পালালেন। আচ্ছা, মানে একেবারে মুকুট টুকুর তো নয়, পাগড়ি টাগড়ি পড়ে গেছে, নদীতে পড়ে গেছেন উনি, একজন তাকে বাঁচিয়ে তুলেছে, যমুনায় গঙ্গায় পড়ে গেছিলেন, তার একজন তাকে টেনে তুলেছে, এরকম একটা অবস্থা আর কি, নিজাম বলে একজন। তো এই করে কোনো রকমে সে আগ্রা এসে পৌঁছায়। আর শেরশাহ তো সাংঘাতিকভাবে মুঘলদেরকে নাস্তানাবুদ করে। আগ্রা কিন্তু এখনো শেরশাহ হয়নি, আগ্রাতে হুমায়ুন ফিরে এসেছে। কামরান, হিন্দাল এদের সাথে আবার একত্র হলে তিন ভাই মিলে একত্র হয়ে মানে কান্না কাটিয়ে আর কি, যে কোনো রকমে বেঁচে ফিরে এসছো তুমি। কামরান বলেন হিন্দাল মাঝখানে একটা ভুল করে ফেলেছে, সিংহাসনে গিয়ে বসেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। হুমায়ুনে বলে আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিচ্ছি। তো এবার কামরান বললেন যে শেরশাহ তো নিয়ে নিয়েছে বাংলা বিহার, এবার চলো তাহলে গিয়ে আমরা ব্যাপারটাকে উদ্ধার করি। আমার তো কাবুলের আফগান ফোর্স রয়েছে, বড় ফোর্স, তোমার ফোর্সের তো অবস্থা ভালো না, আমার ফোর্স গিয়ে ব্যাপারটাকে দেখে নিচ্ছে। এটা আতে লাগলো হুমায়ুনের, যে আমি থাকতে, আমি রাজত্বে মানে সিংহাসনে, সেখানে কামরান গিয়ে জিতে নিয়ে আসবে, ক্রেডিটটা ও নেবে শেরশাহকে হারানোর, এটা তো হতে দেওয়া যায় না। দ্বিতীয় কথা, কামরান যদি হারায় শেরশাহকে, সেই যে আবার এসে আমাকে উৎখাত করবে না তারও কোনো ভরসা নেই। তো না না না, বেশ 4-5 মাস তিন ভাই একত্রে খুব অনেক সলা পরামর্শ করলো। কামরান দেখলে একে দিয়ে হবে না, কামরান চলে গেল কাবুল ফিরেই গেল। হুমায়ুন এদিকে অন্য যারা আমির ওমরা রয়েছে আর কি, তারা এবার উদ্বুদ্ধ হয়ে উঠেছে যে শেরশাহকে হারাতে হবে, কারণ যদি মুঘলরাই না থাকে তাহলে আমাদের তো আরও খারাপ অবস্থা হবে। তারা সব মানে চাগিয়ে তুললো হুমায়ুনকে যে আপনি লড়ুন শাহেনশাহ, আমরা আছি আপনার সাথে। বহু বড় সৈন্য তৈরি হলো, সৈন্য নিয়ে হুমায়ুন চললো। কিন্তু এই সৈন্যরা আমির ওমরাদের যারা সৈন্যরা, এরা কেউ ট্রেন্ড সৈন্য নয়। আর হুমায়ুন সবসময় একটু ভেবে চিন্তা, ওই বললাম বেশি পড়াশোনা করে ফেলেছে, বেশি ভাবনা চিন্তা ছিল। তিনি হলেন স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, এতে প্রচুর লোকের মনে হয় কি রে বাবা, স্ট্র্যাটেজি তৈরি হতে হতে তো যুদ্ধ শেষ, অনেকে বাড়ি ফিরে যেতে থাকলো ইত্যাদি। তো যা হোক শেষ গেলেন, শেরশাহর সাথে লড়াই শুরু হলো। এবং এই লড়াইটার কোনো স্পেসিফিক নাম নেই? না, এটার কোনো স্পেসিফিক আলাদা নাম নেই, ব্যাটল অফ চৌসারই একটা কন্টিনিউয়েশন বলতে পারিস। তো এই লড়াইটাতে শেরশাহর বড় সেনাপতি খাওয়াজ খান, সে একেবারে মুঘল সৈন্যকে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। আবার হুমায়ুনকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাতে হলো, একটা ছোট ঘোড়ায় করে কোনো রকমে তিনি প্রাণ বাঁচিয়ে আবার হারলেন উনি। ইতিমধ্যে শেরশাহ নিজেকে সুলতানুল আদিল নাম দিয়ে দিয়েছেন, মানে ভারতবর্ষের সুলতান। হ্যাঁ। আর যখন ইনি ফিরছেন আগ্রায়, তখন এক সুফি সেন্টের কাছে হুমায়ুন গেলেন যে আমার তো এই অবস্থা, আমি আবার লড়াই করতে চাই, আমি কি করব। রাফায়েদ্দিন নামে সুফি সেন্ট, সে তখন তাকে বলেছিল যে তোমার এখন নক্ষত্রের অবস্থা ঠিক নেই, তোমার পরে সময় হবে, এখন লড়াই করার চেষ্টা আর করো না। তো হুমায়ুন আর আগ্রা না গিয়ে তার ফ্যামিলি নিয়ে চলে গেলেন লাহোর। আচ্ছা, লাহোরে তিনি যাচ্ছেন। এবার লাহোর তো ওই কাবুল কান্দাহারের কাছাকাছি। কামরান ভাবলেন যে এই আবার হুমায়ুন আসছে, কি আবার কাবুলের দিকে নজরের, পাঠালেন আসকারিকে, তুমি দেখো তো কি চাইছে ও। গিয়ে দেখলো যে না, খুব একটা রিস্ক নেই, হুমায়ুনের থেকে তো রিস্ক নেই। তো তাকে আবার নিয়ে এলো। এবার এরা ভাবছে, এবার আবার এই 4 ভাই মিলে ভাবা শুরু হলো যে কি করা যায়, কিভাবে আমরা আবার হিন্দুস্তানটাকে নিতে পারি। কামরান এবং আসকারি বলছে যে আমরা আগে কাবুল ফিরে যাই, লাহোরে এদের সাথে দেখা হয়েছে, আমরা কাবুলে ফিরে যাই, সৈন্য সামন্ত একত্র করি, একটা বড় ফোর্স তৈরি করি, তারপরে আবার অ্যাটাক করবো যেভাবে আমাদের বাবা করেছে, বাবর।
এটা একটা স্কুল অফ থট। হিন্দাল এবং ইয়াদগার নিসান মির্জা একজন সেনাপতি, এরা বলছে না, গুজরাট হয়ে আমরা ঢুকি, আমরা গুজরাটে যাই, সিন্ধ হয়ে গুজরাটে, সেখান থেকে আমরা ঢুকবো। আর হায়দার বলে আরেকজন ছিলেন, তিনি বলেন না, কাশ্মীর দিয়ে আমরা ঢুকবো। তো এই সমস্ত প্ল্যানিং হতে হতে শেরশাহ অ্যাটাক করেছেন পাঞ্জাবে। হুমায়ুন বললেন যে আরে বাবা, পাঞ্জাবটা তো ছেড়ে দাও আমাকে, তুমি তো হিন্দুস্তান, আমি আগ্রা ছেড়ে দিয়েছি তোমাকে, হিন্দুস্তান তুমি এই পাঞ্জাবটাকে বরং বর্ডার করে তুমি ওদিকে থাকো, আমরা এদিকে। এ বলল যে শেরশাহ তখন লিখে পাঠালো, না তোমাকে কাবুল ছেড়ে দিয়েছি, তুমি কাবুলে যাও, লাহোর আমার। বাপরে, আলাদাই রোয়াব তখন, তখন লাহোর টাহর নিয়ে নিয়েছে। শেরশাহ পুরোপুরি হিন্দুস্তানের সুলতান। এবার হুমায়ুন করেন কি? হুমায়ুন তখন হিন্দাল আর ইয়াদগারের সাথে বলেন চলো আমরা সিন্ধ হয়ে গুজরাটের দিকেই যাই। তো পৌঁছলেন সিন্ধ যেটা প্রদেশ আর কি, সিন্ধু প্রদেশ। সেখানে তারা ওয়েলকাম নন। সেখানকার রাজা ওদেরকে বলছে যে আমাকে একটু সাপোর্ট করো, থাকতে দাও, এখানে সৈন্য সামন্ত একত্র করে আমি হিন্দুস্তান অ্যাটাক করবো। সে বলছে না, এসব হবে না, আমি আমার এরিয়াকে অ্যাটাক করতে দেবো না। কারণ সেই সময় যে সিন্ধের রাজা হুসেন মির্জা, তারই পূর্বপুরুষরা কাবুলের রাজা ছিল, যে এইখানে বাবর এসে থাকতে দিয়েছিল, এবং বাবর সেখানে তারপরে তাদেরকে উৎখাত করে। তো এই বলছে এদের ঠিক নেই, এরা আমি এদেরকে থাকতে দেবো হিন্দুস্তান অ্যাটাক করার জন্য, পরে সিন্ধটাই এরা নিয়ে নেবে। কিন্তু এই সময় একটা ইম্পর্টেন্ট জিনিস হয় হুমায়ুনের জীবনে, সেটা হচ্ছে তার একটা বিয়ে হয়। আহমেদ জানি বলে এক সুফি, সুফি সন্ন্যাসী বলা যায়, তার মেয়ে হামিদা, তার তখন 14 বছর বয়স। হামিদার সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু এই হামিদার সাথে হিন্দালের সম্ভবত একটা প্রেম ছিল তার ভাইয়ের সাথে। তো দুজনেই বলে যে না, হুমায়ুনের সাথে বিয়ে করা যাবে না। এদের মা দিলদার বেগম, তিনি গিয়ে হামিদার সাথে কথা বলেন যে আরে তুমি তো আলটিমেটলি তুমি তো রাজা একজনের সাথে তোমার বিয়ে হচ্ছে, এটা তো বড় ব্যাপার। হামিদা বলছেন তো ও আমার যোগ্যই নয়। প্রায় 40 দিন ধরে একে মানানোর পরে, দিলদার বেগম মানানোর পরে হুমায়ুনের সাথে বিয়ে হয়। হিন্দাল অবভিয়াসলি রেগে যায়, চলে যায়। এই হামিদাকে নিয়ে চলে যায়, মানে কাবুল চলে যায়। হিন্দাল আবার ফেরত চলে যায় কাবুলে। আর হুমায়ুন এবং হামিদা এরা একটু হানিমুন করে। এরা লাহোরেই আছে তখনও? না, সিন্ধে ওরা বিয়ে করে না, ওদেরকে সিন্ধের রাজা তো জায়গা দিল না। হ্যাঁ, মানে এখানে থেকে জায়গা দিল না, থাকতে দিয়েছে, কিন্তু এখানে থেকে সৈন্য সামন্ত একত্রিত করে তুমি যে লড়াই করবে সেই সাপোর্টটা দিচ্ছে না আর কি। ঠিক আছে। তো এই সময় হুমায়ুনের সাথে যারা রয়েছেন আর কি, হামিদার সাথে সে হানিমুন করছে, কিন্তু হুমায়ুনের সাথে যারা সৈন্য সামন্ত রয়েছে এদের মধ্যে না আরও মোটিভেশন শেষ হয়ে যাচ্ছে, যে এর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। বিয়ে করে হানিমুন করছে, বিয়েও করেছে, যে এই বিয়েটার মানে কি অবস্থা আমরা জানি না। হামিদা তো বিয়েই করতে চাইছিল না একে। এমনও হয়েছে যে সেই সময় যে হানিমুনের ওখানে আর কি, রাত জেগে নাকি হুমায়ুন পাহারা দিতেন যে কোনো আমার সৈন্য ছেড়ে না চলে যায়। অনেকে ছেড়ে টেড়ে চলে গেছে। তারপরে সে দেখে যে না, এভাবে হচ্ছে না। মারওয়ারের মালদেব যে রাজা, সে হুমায়ুনকে বলে আপনি আসুন, এই মরুভূমি পার করে আপনি আসুন, আমার এখান থেকে আমি এই জায়গাটা আপনাকে দেব। আসলে তার উদ্দেশ্য ছিল, তার সাথে শেরশাহর একটা প্যাক্ট হয়েছিল যে এখানে এলেই আমি খবর দেবো, আপনি এসে হুমায়ুনকে অ্যারেস্ট করবেন। শেরশাহর তখন আলাদাই প্ল্যান চলছে নিজের মতো। তো হুমায়ুন পুরো মরুভূমিটা পার হয়। হুমায়ুনের তখন গরিব অবস্থা, 7-8টাই ঘোড়া রয়েছে। মোটামুটি কাছে গিয়ে বুঝতে পারে যে এটা কনস্পিরেসি, খবর পায়। উমারকোট বলে অন্য একটা জায়গা, রানা প্রসাদ বলে তিনি জায়গা দেন। সেই সময় এতটাই গরিব হয়ে পড়েছেন হুমায়ুন যে রাজাকে, একটা নতুন রাজার সাথে অন্য রাজার দেখা হতো, নজরানা দিতে হয়তো, সে নজরানা দেওয়ার টাকাও নেই তার কাছে। সে ধার করে, তার এক পুরনো আমিরের থেকে 80,000 আশরফি ধার করে রাজাকে কিছু উপঢৌকন দেওয়ার জন্য। তো যাই হোক, নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য হামিদাকে উমারকোটে রেখে উনি রানার সাথে এগোন। কিছু দূর যাওয়ার পরে রানা কাচ্ছের দিকে এগোন। 4 দিন পর তিনি খবর পান হামিদার থেকে তার একটি সন্তান জন্মগ্রহণ করেছে, যে বড় হয়ে আকবর হবে। বেশ পার্টি টার্টি হয়,
এই সময় তার সাথে আরেকজন মানুষ জয়েন করেন, যাকে আমরা পরে ভারতবর্ষের ইতিহাসে খুব ইম্পর্টেন্ট ভূমিকা দেখতে পাবো। তার নাম হচ্ছে বিরাম খান বা বাইরাম খান। বেরাম খান বাবরের সাথেই, বেরাম খান অ্যাকচুয়ালি পার্সিয়ার মানে পারস্যের যে শাহ ছিলেন তার ফোর্সে ছিলেন। বাবর তাকে নিয়ে আসে, বাবরের সাথে সে খুব ভালোভাবে থাকে এবং প্রচণ্ড লয়াল একজন জেনারেল। হুমায়ুনের সাথে সে লড়াই করে। ব্যাটল অফ চসা যখন হয় তখন তাকে শেরশাহ অ্যারেস্ট করে ফেলে। তো সে পালিয়ে এসে এই দেখা করলো এর সাথে, এবং বেরাম খানের সাথে 1543 খ্রিস্টাব্দে হুমায়ুনের দেখা হয় এবং বেরাম খান কিছু অল্প সংখ্যক সৈন্য সামন্ত, খুবই অল্প সংখ্যক নিয়ে বেরাম খানের সাথে সিন্ধু নদী পার করে বেরিয়ে যান ভারতবর্ষ থেকে হুমায়ুন। আবার কবে ফিরবেন? 15 বছর পর। আর মানে এই সমস্তটা নিয়ে চলে গেলেন মানে ওই যে জালালউদ্দিন বলে যে ছেলেটি হলো, ওরা হামিদা এবং আকবরকে নিয়ে, বেরাম খানকে নিয়ে তারা ছেড়ে দিলেন। এই বাবরের যেই সাম্রাজ্যটা স্থাপন হয়েছিল সেই সাম্রাজ্যটা শেষ। শেরশাহ শাসন করছেন এখন ভারত। বেশ, তাহলে তো একদম সুন্দর একটা জায়গায় আছি। এর পরের শাসককে শেরশাহ। শেরশাহর গল্প শুনতে হবে। শেরশাহ ইম্পর্টেন্ট শাসক। তো শেরশাহ তখন পাঞ্জাব অবধি তার হয়েছে। এখানে বাংলায় রেখে গেছেন খিজর খানকে, যে তার এক আমাত্য আর কি। খিজর খান এবার এদিকে বাংলার যে পুরনো নবাব ছিলেন মাহমুদ শাহ, তার মেয়েকে বিয়ে করে ইন্ডিপেন্ডেন্ট, আমি এবার বাংলা ইন্ডিপেন্ডেন্ট। ও আচ্ছা। আবার শেরশাহ পাঞ্জাব থেকে ফিরে এসেছেন, খিজর খানকে আবার জেল টেল করে আবার বাংলা নিয়েছেন। মানে বাংলার মাটিতে কিছুটা প্রবলেম আছে যে দিল্লির সাবঅর্ডিনেশন বাংলা কখনো সহ্য করতে পারে না। যে ইন্ডিয়া রাজত্ব করবে সে বাংলার সাথে ওই কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রর সাথে একটা ঝামেলা সবসময় একটা ছিল, কিছু বোধহয় জলবায়ুর সাথে প্রবলেম আছে। তো যাই হোক, শেরশাহ তখন বাংলা বিহার শুধু নয় পাঞ্জাব অবধি ভারতের রাজা। এবার শেরশাহকে আমরা বলেছি সে যখন সাসারামের ছোট্ট জাগির তার, তখনই সে বেশ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে খুব মানে ইন্টারেস্টেড। বলছিলি অ্যাডমিনিস্ট্রেশনের কিছু জিনিস। বাবরের তো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, আর হুমায়ুন এমন এমন সব কাণ্ড করেছেন যে সেগুলো কোনো ইম্পর্টেন্ট মানে সেগুলো কোনো প্র্যাকটিক্যাল হয়নি। শেরশাহ বরং অনেক জিনিস করলেন উনি। যেমন প্রথমে এই বাংলার জন্যেই ভারতবর্ষের আজকে যে ভারতীয় উপমহাদেশে যে ডিস্ট্রিক্ট সিস্টেম, সেটা শেরশাহ চালু করা। এবং তার কারণ হচ্ছে বাংলা, কারণ উনি বুঝতে পেরেছেন যে বাংলাকে যে সাবঅর্ডিনেট করা যাচ্ছে না, বাংলায় এটাকে একটাই উপায়, ভেঙে দাও বাংলাটাকে, ছোট ছোট পরগনা ভাগ করে দাও। ছোট ছোট পরগনায় ভাগ করলেন। শুধু তাই করলেন না, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আর কি, ডিস্ট্রিক্টে ভাগ করে বললেন যে এবার ডিস্ট্রিক্টে 3 রকমের হেড থাকবে। একটা হচ্ছে মিলিটারি কোঅর্ডিনেটর, যে আমাকে রিপোর্ট করবে ডিরেক্টলি শেরশাহকে। আর চিফ মুন্সি, যে হচ্ছে ট্যাক্স কালেক্ট করবে, যেটাকে ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হলো, পরে ব্রিটিশরা এসে করলেন। আরেকটা হচ্ছে কাজী, যে রিলিজিয়াস এবং জাস্টিস সিস্টেম দেখবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং এই প্রথম মানে প্রভিন্সের মিলিটারি পাওয়ারটা সেন্টারের সাথেই যুক্ত থাকবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আজকের বিউরোক্রেসির যে এই ছোট লেভেলের বিউরোক্রেসিটা শুরু করেছিলেন উনি। হ্যাঁ, আমরা যখন ডিথ্রোন্ড নিয়ে আলোচনা করছিলাম, সেটা কিন্তু এই সময়কার থেকে আরও 300 বছর পরে। তখনও দেখা গেছে ব্রিটিশরাও কিন্তু এটা বলছেন যে ডিফেন্সটা সেন্টারের রেসপন্সিবিলিটি, ডিফেন্সটা কোনো স্টেটের রেসপন্সিবিলিটি। এই হচ্ছে তার সূত্রপাত। শেরশাহ বুঝেছিলেন এই জিনিসটা, বোঝার কারণ হচ্ছে বেঙ্গল, নইলে বাংলাকে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। এটা করলেন উনি, ছোট ছোট পরগনায় ভাগ করলেন ডিস্ট্রিক্টগুলোকে, এবং ট্রান্সফার সিস্টেম চালু করলেন, যে কোনো এক জায়গায় যদি বেশি দিন কোনো একজন থেকে যায় গভর্নমেন্টের অফিসার, তাহলে সেই আমি স্বাধীন এখানে করে ফেলবে। ওই জন্যই ট্রান্সফার সিস্টেম শুরু, ওই জন্য ট্রান্সফার সিস্টেম শুরু হলো। গ্রামের পঞ্চায়েতি ব্যবস্থাটাকে উনি রাখলেন। আর আরেকটা জিনিস চালু করলেন সেখানে, তখন ইন্ডিয়াতে খুব স্ট্রাকচারভাবে, সেটা হচ্ছে এজেন্ট। প্রত্যেকটাই ডিস্ট্রিক্ট, পরগনা, সমস্ত ডিপার্টমেন্টে তার নিজস্ব এজেন্ট থাকবে। মানে প্রপার একটা সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম করেছেন। হ্যাঁ, এবার এটার এজেন্ট তৈরি করার কারণ হচ্ছে করাপশন আটকানো। করাপশনে খুব প্রবলেম ছিল ওনার, ফ্রড এবং করাপশন। ইনফ্রাস্ট্রাকচার আমরা জানি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের জন্য যে কথাটা বলা হয় সেটা সম্পূর্ণত সম্ভবত সঠিক নয়। কারণ ওই যে একটা রাস্তা গৌড় থেকে একেবারে লাহোর অবধি, কিছু একটা রাস্তা তো ছিল, এটা
বাবর টাবরের সময় তার আগে থেকেই ছিল, এর উদাহরণ পাওয়া গেছে ইতিহাসে। কিন্তু অতটা স্ট্রাকচার্ড রাস্তা একটা ছিল না যেটা শেরশাহ বানান। স্ট্রাকচার করেন, ওটাকে কি স্ট্রাকচার করেন যে ওই রাস্তাটার মাঝে মাঝে কিছু দূর পর পর মিলিটারি আউটপোস্ট তৈরি হয়, যারা শুধু যেখানে সরাই যেটাকে বলে সরাই তৈরি হয়, যেটা শুধু যাত্রীদেরকে মানে থাকার জায়গায় দেবে না, সেটা একটা সিকিউরিটিরও আউটপোস্ট, সেটা ইন্টেলিজেন্স গ্যাদারিংয়েরও আউটপোস্ট। আচ্ছা, হ্যাঁ, তো এই এবং ওই ডাক সিস্টেমটা ওইভাবে চালু হয়ে যায় তখন, হাইওয়ে ধরে ডাক যাচ্ছে, ঘোড়ার ডাক। হ্যাঁ, ওই শেরশাহ ঘোড়ার ডাক প্রচলন করে, তারা ঘোড়া ডাকতো না, এইটা বাজে যোগ আছে। হ্যাঁ, কিন্তু যাই হোক ওই ডাক সিস্টেমটাও ওই সময় শুরু হয়। এবং ওনার জাস্টিস সিস্টেমের একটা খুব প্রচণ্ড নজর ছিল। ওনার মনে হতো যে সমস্ত প্রজাকে একই নিয়ম মেনে চলতে হবে। তার একটা উদাহরণ, একবার এক বণিক আর কি, সে এসে বলে যে শেরশাহর ছেলে আদিল শাহ, সে হাতি করে যাচ্ছিল, তো ওই বণিকের স্ত্রী স্নান করছিলেন, সে সেদিকে তাকিয়ে তার স্ত্রীকে একটু উকি ঝুঁকি মারে। তো বলছে এটা তো আপনার রাজত্বে এরকম কেমন হচ্ছে? বলছে ঠিক আছে, এটা তো উচিত হয়নি আদিল শাহর একেবারেই, একটা কাজ করুন, আপনি হাতিতে উঠুন, আদিল শাহর স্ত্রী স্নান করবে, আপনি উকি ঝুঁকি মারুন, সমান অধিকার হতে হবে। যাই এটা হয়নি ফাইনালি, কিন্তু এই রকম ব্যাপার একটা ছিল শেরশাহ। আচ্ছা, এবার পুরানা কিলা টিলা বানিয়েছেন উনি দিল্লিতে। তারপর উনি একটু মানে রাজত্ব বিস্তার করতে গিয়ে মেওয়ারে একটা ক্যাম্পেইন করেন, মেওয়ারের ফোর্টে। সেখানে দীর্ঘদিন ধরে হতে হতে কি হয় যে উনি দাঁড়িয়ে দেখছেন যে মেওয়ারের ফোর্টে কামান দাগা হচ্ছে, কামান মানে তো লোহার বল আর কি যাচ্ছে, জ্বলন্ত বল, সেটা ফোর্টের দেয়ালে ধাক্কা খেয়ে, কেল্লার দেয়ালে ধাক্কা খেয়ে রিকয়েল করে এসে শেরশাহর উপরে পড়ে। এই শেরশাহ মারা যান। হ্যাঁ, এইভাবে মরে যায়? এইভাবে মারা যান 1545-এ। আচ্ছা, মানে সুস্থ অবস্থাতেই ছিলেন, শুধু এইভাবে মারা যায়? ক্যাম্পেইনার, যুদ্ধে মারা যান, এবং মানে সেম সাইড গোল হয় আর কি বেসিক্যালি। তো 1545-এ এটা হওয়ার পর তার ছেলে আদিল খান এবং জালাল খান, ওই খাওয়াজ খান যে হারিয়েছিলেন কনজ, ওই ব্যাটল অফ কনজে হুমায়ুনকে, তিনি চাইতেন আদিল হোক, কিন্তু জালাল খান কাছাকাছি ছিলেন। জালাল খান এসে ইসলাম শাহ নাম দিয়ে তিনি শাসন করেন। ইসলাম শাহর বিরাট কিছু ভূমিকা ভারতবর্ষের ইতিহাসে নেই। 9 বছর উনি শাসন করেছিলেন এবং মোটামুটি শেরশাহর মতোই ছিলেন আর কি। তারপর তিনি মারা যান 1554-তে। তার ছেলে দুজন ছিল, একটা ছোট ছেলে ছিল 12 বছরের, ফিরোজ খান নামে, তাকে সিংহাসনে বসানো হয়। এমন সময় তার শ্যালক, মানে ইসলাম শাহর শ্যালক, সে এসে ওই ছেলেটাকে মেরে ফেলে। আচ্ছা, মেরে সে সিংহাসনে বসে। মুবারিজ খান নাম ছিল তার, সে তখন আদিল শাহ নাম নেয়, নিয়ে সে শাসন করে। এবং আদিল শাহ, এই যে আদিল শাহ আর কি, সে আবার ওই অনেকটা হুমায়ুন টাইপের, সে আনন্দ বিলাস এসবের মধ্যে মত্ত। সেই সময় একজন উঠে আসবেন যাকে আমরা পরে দেখব, তার নাম হচ্ছে হেমু। হেমুই বেসিক্যালি আদিল শাহের নামে রাজত্ব চালাচ্ছে। আচ্ছা, তো কাজেই বোঝা যায়। এবং যেহেতু খুব বড়, মানে ইসলাম শাহ এবং তারপরে তার শ্যালক যে রাজা হলেন আর কি আদিল শাহ, এরা অত বড় শেরশাহ ছিলেন না, কাজে রাজত্বের বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা হচ্ছে, কোনো কোনো জায়গায় আলাদাভাবে স্বাধীন ঘোষণা করে দিচ্ছে। তো ভারতবর্ষ আবার একজোট নেই, এর মতো অবস্থা। হুমায়ুনের কি হলো? হুমায়ুন তো রওনা দিয়েছিলেন সিন্ধু নদী পার করে তার ছেলেদের নিয়ে, হামিদা আর আকবরকে নিয়ে, মানে আকবর যেটাই নাম হয়ে থাক, হ্যাঁ, জালালউদ্দিন হবে। তো উনি প্রথমে এই সিন্ধু নদী পার করে কান্দাহারের দিকে যেতে যান। তখন কামরান আসকারিকে পাঠায়, তো না, একে ঢুকতে দেওয়া যাবে না। ঢুকতে দেওয়া যাবে না? না, ও চলে গেছিল বলে? না, চলে গেছিল মানে এসে তো আমার সিংহাসনটা চাইবে, ঢুকতেই দেওয়া যাবে, মেরে ফেলবে দেখে। তো বিফল মনোরথ হয়। হুমায়ুন বলেন যে আসকারিকে যে অ্যাটলিস্ট তুমি হামিদা আর আকবরকে এখানে থাকতে দাও, আমি যাচ্ছি। আকবরকে ওখানে রেখে চলে যান। আকবর অ্যাকচুয়ালি আসকারির স্ত্রীর কাছেই মানুষ হয়। হুম। এবার
হুমায়ুন দেখলেন যে একমাত্র রাস্তা হচ্ছে পারস্যের শাহ তার থেকে হেল্প নেওয়া। তিনি রওনা হলেন ওদিকে, পারস্যের শাহকে বললেন যে আমি আপনার হেল্প চাই ইন্ডিয়া জেতার জন্য। পারস্যের শাহ খুব কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করলেন যে আসুন আপনি এখানে, এবং প্রচণ্ড সম্মানের সাথে পারস্যের শাহ হুমায়ুনকে বরণ করলেন। পারস্য মানে এই মুহূর্তে ইরান, ইরান, হ্যাঁ রাইট, পারস্য মানে এই মুহূর্তে ওই কান্দাহার দিয়ে ওদিক দিয়ে ইরানে ইরানে পৌঁছেছেন। এবং পারস্যের শাহ প্রচণ্ড মেটিকুলাস আর কি। তিনি তার গভর্নরদেরকে পুরো রাস্তায় যেখানে যেখানে দিয়ে হুমায়ুন পার হবে সেখানে বলছে যে প্রপার সিকিউরিটি দিতে হবে, এবং উনি কিন্তু হিন্দুস্তানের সুলতান ছিলেন, তাকে সেই সম্মান দিতে হবে। এত মাইক্রো ম্যানেজ করেছে, কি কি মেনু হবে সেটাও লিখে দিয়েছে, কি ড্রেস পরে আপনাদেরকে দেখা করতে যেতে হবে সেটাও লিখে দিয়েছে। বাবা, মানে ও তো সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে পুরো। বলছে 1500টার কম যেন মেনুতে না থাকে, 1500টা আইটেমের কম, কারণ সুলতান হুমায়ুন যখন খাবেন তখন যেন 1500টা আইটেম থাকে তার জন্য। পাগল নাকি এইসব লোকগুলো, কি 1500টা আইটেম? হ্যাঁ, কি কি শরবত তাকে দিতে হবে। আচ্ছা, বুঝছি। এবার ড্রেস পাঠিয়েছে তাকে। তো দেখা হলো আলটিমেটলি পারস্যে গিয়ে শাহের সাথে, শাহ তাকে বরণ করে নিলেন। সেটার একটা ছোট্ট একটা ঘটনা আছে, ড্রেস পাঠিয়েছে, ওই ড্রেস পরে দেখা করবেন হুমায়ুন আর কি। ড্রেসটা পরেছেন, টুপিটা পরেননি, যে টুপিটা শাহ পাঠিয়েছেন, কারণ সেই টুপিটা হচ্ছে শিয়াদের টুপি আর মুঘলরা সুন্নি। শাহ বললেন টুপিটা তো পরতে হবে। হুমায়ুন এখন কী করবেন, বেগাস কান বি চুজাস, উনি বললেন ঠিক আছে। এবারে বেশ কিছুদিন উনি ছিলেন ওখানে। সেই সময় শাহ কন্টিনিউয়াসলি ওনাকে একটাই ট্রাই করছে যে আমি আপনাকে হেল্প করব, হিন্দুস্তান জিততে আমি হেল্প করব আপনাকে, কাবুল কান্দাহার আমার চাই, রাস্তায় তো কাবুল কান্দাহার পড়বে, এই দুটো আপনি জিতে আমাকে দিয়ে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি শিয়া হয়ে যান। এই একটা, এটা হুমায়ুনের পছন্দ হচ্ছে না, কিন্তু রাজিও হচ্ছেন না, আবার একেবারে রাজি না এটাও নয়। তো যা হোক, শেষ পর্যন্ত শাহ বললেন যে এই 12,000 আমার একদম উৎকৃষ্ট সৈন্য আপনাকে দিলাম, এই নিয়ে আপনি রওনা হন। হুমায়ুন রওনা হলেন, মানে শাহ বললেন আপনি রওনা হন, হুমায়ুন গিয়ে ক্যাম্প ট্যাম্প বানিয়ে হ্যাঁ এখান থেকে আমরা রওনা হব। হুমায়ুনের যা অভ্যাস, উনি আবার স্ট্র্যাটেজি করতে ডেকেছেন ওখানে বসে। 9 মাস পরে এসব রওনা হন বলে চলে গেছেন, 9 মাস পরে এসে শাহ দেখছেন এখনও ওরা ক্যাম্প করে ওখানে বসে আছে, হুমায়ুন এখনও রওনা হতে পারেনি, স্ট্র্যাটেজি তৈরি হয়নি। তখন শাহ বলে পাঠালেন আমি ইমিডিয়েট যান এখান থেকে। তো হুমায়ুন তখন গেলেন আর কি, গিয়ে প্রথমত আসকারির থেকে উনি কান্দাহার নিলেন, কারণ তখন অত সৈন্য এবং পারস্যের শাহের সৈন্য এসছে, লড়াই করছে না কেউ আর কি, কারণ পারস্যের শাহকে বিরাট চোখে দেখতো সবাই আর কি। তো কান্দাহার নিয়ে তারপরে একে দেয়া হলো পারস্যের শাহ, যে সে তার একটা ছোট ছেলেকে পাঠিয়েছিল, 4 বছরের ছেলেকে, যে এ রাজা হবে ওখানকার। 4 বছর? হ্যাঁ, গার্জিয়ানের আন্ডারে। তো বলে একে দাও ব্যাপারটা রিজেন্ট করে, তাকে দিলেন। তারপরে হুমায়ুন বুঝলেন না, কান্দাহারটা দিয়ে দিলে হবে না, কারণ আমি যে ইন্ডিয়া যাব তার জন্য একটা বেস লাগবে আমার, সেটা তো কান্দাহার, বা কাবুলে যে অ্যাটাক করবো তার বেস লাগবে। তো আবার ওই ছেলেটা মারা গেল আর কি, শাহের ছেলে। তারপরে আবার উনি কান্দার টান্দার নিয়ে নিয়েছেন। ততক্ষণে শাহের লোক এসে গেছে, দেখে হিন্দাল, আসকারি, ইয়াদগার এরা সব এসে হুমায়ুনের ক্যাম্পে যোগ দিয়েছেন, যে কামরানের এগেনস্টে। যখন হুমায়ুন অ্যাকচুয়ালি কাবুলে অ্যাটাক করলেন, কাবুলে যুদ্ধই করতে হলো না। তারপর বেশ কিছুদিন ধরে এখানে আবার আকবরের সাথে দেখা হবে হুমায়ুনের। এরপর বেশ কিছুদিন ধরে কাবুল নেয়া না নেয়া নিয়ে কামরানের সাথে যুদ্ধ হতে থাকবে হুমায়ুনের, 3, 4 বার 5 বার 10 বছর ধরে এই যুদ্ধটা চলতে থাকবে এদের মধ্যে। আচ্ছা, হুমায়ুন কতদিন ধরে বেঁচে আছে? হুমায়ুন অনেক বয়স অব্দি বেঁচেছিলেন। বেঁচেই আছে তো বেঁচেই আছে রে। ফাইনালি কামরানকে অ্যারেস্ট করলেন এবং মারলেন না। উনি হুমায়ুন কাউকে মারেননি, এত বিদ্রোহ হয়েছে, এত কিছু হয়েছে, কাউকে মারে টারেনি। এরা নিজেরাই লড়াই করে মরে গেছে। হিন্দাল নিজে যেমন মারা গেছে কামরানের সাথে যুদ্ধ করতে গিয়ে, আসকারিকে দেখেছে বিদ্রোহ করছে, বিপ্লব করছে, একে বলছে তুমি মক্কা চলে যাও, ফোর্সড পিলগ্রিমেজ, মক্কা চলে যাও। 1554-তে আবার ফিরে আসলেন হুমায়ুন ভারতবর্ষে। 5,000 মাত্র তখন তার ফোর্স। কিন্তু ভারতবর্ষে জিততে তার কোনো ঝামেলা হলো না, কারণ আদিল শাহ তখন আর মানে ওই ফোর্সটা দিতেই পারছে না,
ওই যে একটা লড়াই, সেই লড়াইটা আর করতে পারছে না তারা, ভেঙে চুরে গেছে আর কি ভারতবর্ষ। শেরশাহর সময় যেই প্রতিপত্তিটা ছিল সেটা আর ছিল না। তো আবার আগ্রা এসে বসেছেন, দিল্লিতে এসে বসেছেন আমাদের হুমায়ুন। তো এবার বলছেন এবার তো ব্যাপারটাকে আবার কনসলিডেট করতে হবে, তার জন্য প্ল্যানিং হবে। আবার প্ল্যানিং, হুমায়ুনের প্ল্যানিং শুনলেই ভয় লাগে। হ্যাঁ, তো 1556, 2 বছর উনি কাটিয়ে দিয়েছেন ওখানে, এবার প্ল্যানিং হবে, হচ্ছে প্ল্যানিং। তো এক রাতে উনি ওনার আমির উমরা এবং সেনাপতিদের বললেন যে শুক্রের অবস্থান কীরকম আকাশে, সেটার বেসিসে আমাদেরকে বুঝতে হবে যে এখনই আমাদের অ্যাটাক করা ঠিক নাকি আরও কিছুদিন আমরা ওয়েট করব। তো শেরশাহ যে শেরমহল বানিয়েছিলেন সেটা ছাতে আপনারা আসুন, সেখানে বসে আমাদের মন্ত্রণা সভা বসবে। তো মন্ত্রণা সভা বসলো, মন্ত্রণা হলো টলো, কী হয়েছে কে জানে। কিন্তু ওখান থেকে ফেরার সময় ওনারা তো লম্বা লম্বা পড়তেন, ওই নিজের স্কার্টের মধ্যে পা জড়িয়ে, গাউনের মধ্যে আর কি, পা জড়িয়ে হুমায়ুন পড়ে গেলেন সিঁড়ি দিয়ে, এমন চোট পেলেন যে মারাই গেলেন। তো বেসিক্যালি 2 বছর আর কি, ভারতবর্ষে ফেরার পরে হুমায়ুন আর 2 বছর থাকতে পেরেছিলেন, এভাবে মারা গেলেন। যা। এবং সেই সময় আকবরের বয়স মাত্র 14। এবার আকবর শাসন করবেন, আমরা আকবরে পরে ঢুকতে পারি। তো এই হচ্ছে হুমায়ুন এবং শেরশাহ। প্রচণ্ড ইন্টারেস্টিং ঘটনা। হুমায়ুন ওয়াজ টু এক্সেন্ট্রিক অ্যান্ড টু ইন্টারেস্টিং এ ক্যারেক্টার। আর শেরশাহ তো প্রপার রুলার ছিল, প্রপার রুলার। এবং যেভাবে শেরশাহর মজাটা হলো, যেভাবে ছোট থেকে আস্তে 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 পুরো বড় করে একটা মানে হিন্দুস্তানের সুলতান হয়ে গেলেন, এই প্রচণ্ড ইন্টারেস্টিং। আমরা শুধু তো শেরশাহর ব্যাপারে সবচেয়ে যে কাউকে জিজ্ঞেস করলে দুটো জিনিস জানি, একটা হলো ঘোড়ার ডাক প্রচলন করেছিলেন আর জিরি রোড বানিয়েছিল। না, কিন্তু আমরা আরেকটাও জিনিস জানলাম এটার থেকে, সেটা হচ্ছে বাংলার কি গুরুত্ব। ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, ভারতীয় উপমহাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের যে ইন্ট্রিকেসি, যেগুলো তৈরি হয়েছিল বাংলাকে শুধু কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, এবং বাংলা বেস করে তৈরি হয়েছিল, ভাবা যাচ্ছে। ডিস্ট্রিক্ট সিস্টেম, কালেক্টর সিস্টেম, পুরোই এখন যে মানে ডিস্ট্রিক্টের যে বিউরোক্রেসি, এই পুরোটাই মানে আমার ধারণা ওই ল্যান্ড রিফর্ম ইত্যাদি ইত্যাদি সবই ওখানে ওই সময় তৈরি হচ্ছে, আলাদাই ব্যাপার। আর হুমায়ুন কিন্তু ইন্টারেস্টিং লোক, দুটো লোকই অদ্ভুতভাবে দুম করে মরে গেল। হ্যাঁ, শেরশাহ এবং হুমায়ুন, হ্যাঁ, দুম করে মরে গেল, এটা ঠিক লাগলো না। লাস্টে একটা সুন্দর মরতো, তা কয়েকটা সিন তো মানে এটা তো অ্যাকচুয়ালি তো একটা গল্প, একটা সময়ের গল্প। সিন ওয়াইজ তো দুর্দান্ত সিন আছে কিছু সেখানে। যেমন যখন পারস্যের ওখানে গেলেন, পারস্য শাহ যখন ওকে ডাকলেন, টুপিটা পরবেন কি পরবেন না এটার উপর ডিপেন্ড করছে আপনাকে দেবো কিনা, আলাদা আলাদা ড্রামা পয়েন্ট। মানে ভারতবর্ষের সুলতান ছিলেন, সেখান থেকে মরুভূমির মধ্যে দিয়ে পার হচ্ছে, সাথে হচ্ছে একটা ছোট দুগ্ধপোষ্য শিশু আর তার স্ত্রী এবং 7টা ঘোড়া। তারা যাচ্ছে, সে নাকি ওখানে সে গিয়ে পৌঁছবে, তখন তাকে ধরিয়ে দেবে শেরশাহর হাতে। শেষ মুহূর্তে জানা গেল উনি ওখানে না গিয়ে উমারকোট চলে গেলেন। ভাবা যাচ্ছে। এবং এত কষ্ট করে 40খানা ঘোড়া নিয়ে, এবং এই যে গেছেন উনি পার হয়ে, কান্দাহার পার করে যখন গেলেন শাহের ওখানে পৌঁছানোর আগে অবধি এমনও দিন গেছে খাবার জোটেনি, নিজেদের একটা ঘোড়াকেই ওনাদেরকে মেরে খেতে হয়েছে। এবং নিজে হাতে মানে কুকিং পট নেই, কিসে রান্না করবেন সেটা নেই, ঝোলসে খেয়েছেন। তো এত কিছু করে তারপরে গিয়ে ওরকম বলছে 1500 আইটেমের কম যেন ওদেরকে না দেওয়া হয়। মানে হুমায়ুনের চোখে জল আসেনি, তুই ভাব। একদম 100% রুলাওগে ক্যা বলেছে ওকে, আরে শাহজি ক্যা করে রুলাওগে ক্যা, এইসব বলছে। না দুর্দান্ত ইন্টারেস্টিং তো বটেই, এবং ইন্টারেস্টিং শুধু না, মানে ইভেন্টফুল লাইফ যাকে বলে। হুমায়ুনের ক্ষেত্রে সত্যি এটা ইভেন্টফুল লাইফ। আর অনেক দিন বোধহয় বেঁচেছিলেন উনি। হ্যাঁ, অনেকটা বয়স অব্দি বেঁচেছিলেন। 1556 না খুব সাকসেসিভ ব্যাপারটা হচ্ছে আর কি। হুমায়ুনের জন্ম, হুমায়ুন খুব বেশি বয়স ছিল না, যখন 1525 এসে বাবর আক্রমণ করেন। তার মানে 1508 জন্ম, 1556 46 বছর বয়স অব্দি তিনি বেঁচেছিলেন। মানে যখন বাবর আক্রমণ করছেন ভারত, তখন তার 17 বছর বয়স। তারপরে ইভেন্টফুল লাইফ। আর মানে এবং মানে কিছু কোনো সময় বাদ নেই, কিছু হয়েই যাচ্ছে। পুরো বোর হওয়ার জায়গা নেই একদম। আর উনি স্ট্র্যাটেজি বানাচ্ছেন দীর্ঘকাল ধরে, জায়গায় জায়গায় গিয়ে স্ট্র্যাটেজি বানিয়ে এত লেট করে ফেললেন যে যুদ্ধটাই আর করা হলো। ওনারই শুক্র দশা ঠিক ছিল না, উল্টে পড়ে গেছে, বাকি শুক্রের দশা দেখতে গেছিল।
এনিওয়েজ আজকের এপিসোডটার মজা আছে, কিন্তু মানে মজা বলতে একটা গল্প আছে, তো গল্প শুনলে মজাই লাগে। আর এরপর একটা জিনিস আছে, সেটা হলো আজকের এপিসোড এখানে শেষ করছি, এটা সিরিজের মতো। কিন্তু আকবর কিন্তু বড় হয়ে গেছে, আকবরের কিন্তু বয়স হয়েছে, এরপরে কিন্তু আকবরের ঘটনা আমরা শুনবো। তো আজকের এপিসোডে ক্লিফ হ্যাঙ্গার হিসাবে শেষ সিনটা কিরকম বলুন তো? একটি কত বছরের ছেলে, 17 বছর, 14 বছরের ছেলে। বছরের ছেলে। আমি ক্লিফ হ্যাঙ্গার বলছি তো। বল। ক্লিফ হ্যাঙ্গার হচ্ছে আকবর রয়েছেন পাঞ্জাবে, কালানুরে, এবং বিরাম খান হচ্ছে তার গার্জিয়ান। সেই সময় খবর এসে পৌঁছয় যে হুমায়ুন এরকম একটা ফ্রিক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আকবর হাউ হাউ করে কাঁদছেন, কিন্তু বিরাম খান বুঝতে পারেন যে এই মুহূর্তে হুমায়ুন যে মারা গেছেন এই খবরটা দেওয়া যাবে না পৃথিবীকে বা ভারতবর্ষকে, প্রেসকে, মানে সবাইকে। কারণ তাহলে পরে সারা পুরো রাজত্বটা, এই তো 2 বছর হলো মাত্র, পুরো রাজত্বের জায়গায় জায়গায় বিদ্রোহ দেখা দেবে। ব্যাপারটাকে কনসলিডেট করতে হবে। তাই একটা বডি ডাবল তৈরি করা হলো হুমায়ুনের, মোল্লা বক্সি নামে, যে আগামী 1 সপ্তাহ হুমায়ুনের সাজ পোশাকে এবং ওরকম সময় বিকেলবেলা করে এসে লোকজনের সাথে দেখা করে হাত টাত নাড়ার যে ব্যাপারটা মোল্লা বক্সি করবেন। তার মানে লাস্ট শটটা কিরকম হবে বলে দিই ক্লিফ হ্যাঙ্গারের। এটা হলো বাইরাম খান বললেন নেহি ऐसे नहीं होगा, হিন্দি বলবে নিশ্চয়ই, ऐसे नहीं होगा, রুকো বলে একজনকে ডাকলো। দেখা যাচ্ছে ছোটো ছোটো পা করে একজন আসছে, হঠাৎ করে সে ঘুরে দাঁড়ালো, সে হুমায়ুনের মতো দেখতে, একদম হুমায়ুনের মতো দেখতে, এভাবে ইয়ে করলো। আর বাচ্চা আকবর বাইরাম খানের দিকে এভাবে তাকালো। বাইরাম খান বললো করনা পড়তা হ্যায় বেটে, এর কাট। এটা হলো মোটামুটি একটা ক্লিফ হ্যাঙ্গারের জায়গা আমাদের। হোয়াট এভার, বাট দ্য হিস্ট্রি অ্যাকচুয়ালি গল্পের মতো দেখলে না সেটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায়, এবং খুবই খুবই মনে হয় খুবই ইজিলি মানে ভেতরে বসে যায় ব্যাপারটা। তো সেই কারণেই এইসব কথা বললাম। বাট এনিওয়েজ গল্পটা তো খুব ইন্টারেস্টিং। আজকের এপিসোডের গল্পটা আমার মনে হয় আপনাদেরও ইন্টারেস্টিং লেগেছে। অবশ্যই কেমন লেগেছে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। এই ক্লিফ হ্যাঙ্গারের পরের সিনটা থেকেই আমরা শুরু করব। তো ততক্ষণের জন্য টাটা, অ্যান্ড দেখতে থাকুন সোল কানেকশন বৈঠক। যদি সাবস্ক্রাইব অলরেডি না করে থাকেন বা যদি মেম্বারশিপ অলরেডি না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই কনসিডার করে দেখবেন মেম্বারশিপ, তাতে আমাদের একটা সাপোর্ট হবে। এবং সুপার থ্যাঙ্কসের একটা বাটন আছে, সেটাই ক্লিক করলে আমাদের একটু সাপোর্ট হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। শেষে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।